কিন্তু এই মুহূর্তে অজানা এক ত্রাসের কারণে ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর সাহস ওর কুলোয়নি। ভাইয়ের এমতো অবস্থায় একটা ভরসাময় মজবুত হাত, বিশ্বস্ত একটা কাঁধ হিসেবে একজনকে ভীষণ দরকার। এতে যদি ভাই একটু স্বাভাবিক হয়, সেই আশায় ত্রস্ত সবটা জানায় নয়নকে। যদিও এর আগে সাইমন ভাইকেও বার কয়েক কল করেছিল সে, কিন্তু তার ফোন বন্ধ। জরুরি এক ট্রেনিংয়ের কারণে শহরের বাইরে গিয়েছে সাইমন ভাই। ওনাকে না পেয়ে তবেই নয়নকে খোঁজ করল ও। নয়ন তাদের আপন লোক, ভরসার লোক, বিশ্বস্ত লোক, সানাম চৌধুরীর প্রাণপ্রিয় বন্ধু। ভাইয়ের পাশে এই ক্ষণে মানুষটাকে ভীষণ প্রয়োজন। তাই তো আগ বাড়িয়ে তাকে খবর দিল আশিক। সবটা শুনে তাজ্জব বনে গেল নয়ন। কিয়ৎক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল ছেলেটা। এদিকে নিগুড় অপ্রকাশিত এক লুকোনো ভালোবাসা, অন্যদিকে প্রিয় বন্ধু। ভাবতেই নিজের সাথে নীরবতায় বোঝাপড়ার হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল সে। তার কোচের জন্য খুব মায়া হলো। অপরদিকে নিজের ভালোবাসা হারানোর বিরহে ত্রাসে বিষণ্ণতারা ছড়িয়ে পড়ল তার বক্ষস্থলে। আবার তৎক্ষণাৎ হুঁশ ফিরতেই মাঝ রাস্তায় গাড়ি ঘুরিয়ে হই হুল্লোসে কাণ্ড ঘুরিয়ে বন্ধুর কাছে ছুটে আসে নয়ন। অতপর বন্ধুর কাঁধে ভরসারত হাত রাখে পুনরায় মোলায়েম কণ্ঠে শোধালো, দোস্ত তুই ঠিক। হুম। সানাম চৌধুরী কোনো প্রতিক্রিয়া করল না। তার এই নীরবতাই বুঝিয়ে দিচ্ছে কিচ্ছুটি ঠিক নেই নয়ন, ভালো নেই আমাদের পরশমণি। যা দেখে নয়ন পুনরায় আফসোস নিয়ে বিড়বিড় করল, ঠিক আছিস? পরশ ঠিক আছে? এসব কি হয়ে গেল? কিভাবে হয়ে গেল? এসব হওয়ার কি খুবই দরকার ছিল? কিন্তু মুখে কিছু বলল না ও। এ ব্যাপারে সানামকে আর প্রশ্ন করল না। সে জানে এখন যে কেউ শত চিল্লালেও সানাম চৌধুরী তুই শব্দটিও করবে না। সে সব করে অনর্থক সময় নষ্ট করল না বুদ্ধিমান নয়ন খান। সে বন্ধুর ভরসা হয়ে বলল, ঠিক হয়ে যাবে সব। তুই এত চিন্তা করিস না তো দোস্ত। কত শত বড়সড় বিপদ আপদকে সম্পূর্ণ পরোয়া ও অগ্রাহ্য করা বেপরোয়া ডানফিটে সানাম চৌধুরী হুট করেই আজ বড্ড ভীতু হয়ে গেল যেন। সে অবুঝের ন্যায় নয়নকে পাল্টা প্রশ্ন করল, সত্যি কি সব ঠিক হয়ে যাবে নয়ন? ঠিক হতে পারবে তো আমার বোনটা? বন্ধুর কথা শুনে বড় মায়া হলো নয়নের। অগণিত উন্নাসিক দুরূহ ঝুঁকিতে যে মানুষটা কখনো নিজের উপর আস্থা হারায় না, সেই মানুষটা আজ খুব সহজেই নিজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে। তৎক্ষণাৎ তাকে প্রগাঢ় আস্থা দিয়ে নয়ন বলে উঠল, হবে হবে, সব ঠিক হয়ে যাবে। আমি আমরা আমি আমার সবাই আমরা সবাই তোর পাশে আছি। আমি থাকতে তোর এত চিন্তা করিস আমি থাকতে তোরা এত চিন্তা করিস সানাম। আমি আছি তো নাকি? বলেই এক পলক পরশের দিকে তাকালো নয়ন। বিপর্যস্ত অবস্থায় চঞ্চল মেয়েটাকে পড়ে থাকতে দেখে বুকটা ছ্যাদ করে উঠল নয়নের। এতক্ষণে তার এক পাক্ষিক প্রেমিক হৃদয়ে মেয়েটার প্রতি চাপা একটা ক্রোধ ছিল, কিন্তু এখন প্রেয়সীর ফোলা ফোলা লালচে চোখ, অসহায়ত্ব মুখ দেখে প্রেমিক হৃদয়ে সুপ্ত ক্রোধ হাওয়ায় মিশে গেল নিমেষেই। তার ব্যথায় ব্যথিত হলো হৃদয়। ভালোবাসা হারানোর বিরহ যন্ত্রণা কতটা যে ভারী, এতদিনে মেয়েটাকে একপাক্ষিক ভালোবেসে একটু হলেও তা বুঝেছে, অনুভব করেছে নয়ন। সেখানে ছোট্ট পরশ বাজেভাবে প্রতারিত হয়েছে প্রিয় মানুষটির থেকে। আহারে, ছোট্ট মেয়েটার না জানি কতটা মর্ম যন্ত্রণাময় আরতি পড়েছে বক্ষস্থলে। তার পুরুষ হৃদয়ে হুট করে সুপ্ত একটি ইচ্ছে জাগলো। মন চাচ্ছে এক ছুটে গিয়ে মেয়েটাকে নিজের বুক লুটিয়ে নিতে। তারপর তার মায়াবী চোখ দুটোর সকল অশ্রু মুছে দিতে ইচ্ছে করছে, গাল ছুঁয়ে বলতে ইচ্ছে করছে, তোমার খুব কষ্ট হচ্ছে কচি, কেঁদো না প্লিজ, আর কেঁদো না তুমি। তোমাকে ভালোবাসার জন্য আমি আছি তো। একটিবার আমার ভরসা করো, বিশ্বাস করো। তোমার সকল দুঃখগুলো একদিন সুখে পরিণত করব আমি। শোনো, হাত বাড়াও, শক্ত করে ধরো আমার হাত। আমি তোমার ব্যথা নিরাময়ে দীর্ঘমেয়াদী ঔষধ হতে চাই। জগতের সকল ইচ্ছে কি আর আমাদের পূর্ণ হয়? হয় না তো। এই মুহূর্তের তীব্র ইচ্ছেটুকু আর পূর্ণ হলো না নয়নের। সানাম চৌধুরীর কাছ থেকে তার বোনকে ছুঁয়ে দেওয়ার সাহস হলো না নয়নের। সে কেবল বিকশ নেত্রে অপলক দৃষ্টি তাকিয়ে দেখছে তার হৃদয়ের রানীর বাঁধভাঙা অসহায়ত্বের দুর্দিন। কয়েকবার পুরুষালী গাঢ় কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই ভাইয়ের বক্ষস্থল থেকে মাথা তুলে চোখ পিটপিট করে তাকায় পরশ। ক্ষণকালের মধ্যেই একবার চোখাচোখি হয়ে যায় তাদের। আঁখি পল্লবের সম্মুখে অপ্রত্যাশিতভাবে নয়ন ভাইকে দেখে বিচুযত আশ্চর্যান্বিত হয়ে উঠল মেয়েটা।
নিজের অবস্থান বিবেচনা করতে দেখা গেল চোখের সামনে সানাম ভাইকেও। এতক্ষণ তার যথার্থ চৈতন্যতাই ছিল না, বিরহ যন্ত্রণায় এতটাই বিভোর ছিল যে এতক্ষণ যে নিজ ইচ্ছেতে ভাইয়ের সন্নিকটে এসেছে সে, তারপর তার বক্ষস্থলে মাথা রেখে অশ্রুপাত করেছে, নোনা জলে ভিজিয়ে দিয়েছে ভাইয়ের শুভ্র শার্ট, আবার কখনো কখনো ডুকরে ডুকরে কেঁদে ভালোবাসা নিয়ে আক্ষেপ করেছে। সেসব কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। পার্ক থেকে ভাই যে তাকে কখন এই নিরিবিলি নদীর ধারে নিয়ে এসেছে টেরই পায়নি সে, কিছুতেই টের পায়নি মেয়েটা। এতক্ষণে তার মস্তিষ্ক জুড়ে ছিল মুশফিক নামক এক মুখোশধারী পিশাচ, যে মানুষটাকে সে নিজের সবটা উজাড় করে দিয়েও নির্মমভাবে ঠকেছে। নির্মম এক সত্যের মুখোমুখি হয়েছে। পরিবারকে বিসর্জন দিয়ে যে মানুষটাকে পেতে মরিয়া হয়েছে মেয়েটা, সে মানুষটা ওর না, ছেড়ে গেল, চলে গেল মানুষটা। অসংখ্য কলঙ্কের দাগে ভরিয়ে দিয়ে গেল তার তুলতুলে দেহখানি, কিছুটি অবশিষ্ট রইল না তার। এবার এবার পরিবার, আপনজন, বাবা মা তারাও নিশ্চয়ই ওর থেকে মুখ ফিরিয়ে নেবে। কি করেই বা সবাইকে মুখ দেখাবে সে? কোন মুখে ক্ষমা চাইবে সে? যে বাবা মা ভাই বোন তাকে ভালোবাসা, আদর, স্নেহে, মমতায় এতগুলো দিন লালন পালন করেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে, তার সকল চাওয়া পাওয়া হাসি মুখে পূরণ করেছে, বিনিময়ে সে কিনা তাদের প্রত্যেককে বিশ্রীভাবে ঠকালো। মুহূর্তেই জাগ্রত হলো ছোট্ট মেয়েটার এতদিনের দুমন্ত বিবেক বুদ্ধি। তাদের এতদিনের গড়া মান সম্মান ধূলিসাৎ হতে চলেছে। লোকে যখন শুনবে সবটা, নিশ্চয়ই তার বাপ ভাইকে ওরা ছিছি করে সমাজ থেকে তাড়িয়ে দেবে। কি করে সহ্য করবে পরশ? তার জন্যই তো হচ্ছে সবটা। তার তো মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত, এসব ভেবে পুনরায় আতঙ্কে ত্রাসে জড়সড় হয়ে বসল পরশ। সেই মুহূর্তে বোনের মাথায় হাত রাখল সানাম চৌধুরী। মিহি কণ্ঠে জানতে চাইল, মাথা ব্যথা করছে? ভাইয়ের কণ্ঠস্বর আরেক দফা কর্ণকুহরে পৌঁছতেই অনুক্ষণের চিন্তা ভুলে গিয়ে ত্রাসে আরও কিছুটা জড়সড় হয়ে বসল মেয়েটা। ক্ষণে ক্ষণে থরথর করে কম্পিত হচ্ছে তার শরীর। আখি পল্লব থেকে পুনরায় শুরু হলো ভারী বর্ষণ, যা দেখে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল সানাম চৌধুরী। মনকে সহজ করতে সে মৃদু কণ্ঠে পুনরায় আবারও শোধালো, তুই এভাবে কাঁদছিস কেন বুড়ি? ভাই তোকে মেরেছে? কিছু বলেছে? যা শুনে এবার শব্দ করে কেঁদে উঠল পরশ, জাপটে ধরল ভাইয়ের পা, বলে উঠল, ভাই ভাই, তুমি আমাকে ক্ষমা করে। তাকে থামিয়ে দিয়ে সানাম চৌধুরী বলল, দেখি পা ছাড়, মাথা ব্যথা করছে নিশ্চয়ই। যা বাড়ি যা, গিয়ে বিশ্রাম কর। বলতে বলতে বোনকে নিজের পা থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। পর মুহূর্তেই আশিককে ডেকে বলল, আশিক, পরশকে গাড়ি করে বাড়ি দিয়ে আয়। তুই নিজেই ড্রাইভ করিস, দেখে শুনে সাবধানে যাস। আচ্ছা ভাই। বলে তৎক্ষণাৎ গাড়িতে চড়ে বসলো আশিক। এর মধ্যেই পরশকে আরও একবার যেতে বলল সানাম চৌধুরী। পরশ অসহায় নেত্রে কেবল অশ্রু বিসর্জন দিতে দিতে চলে গেল। ভাই তার কোনো কথা শুনতে চাইছে না। আজ থেকে যে তার উপর দিয়ে চলবে কাল বৈশাখী ঝড়, কী করে সামলাবে সব ছোট্ট পরশ? বোনকে বাড়িতে পাঠিয়ে তাৎক্ষণিক প্রত্যুৎপন্ন অবস্থায় ঘাসের উপর বসে পড়ল সানাম চৌধুরী। গম্ভীর কণ্ঠের নিচ থেকে এবার ডাকলো বন্ধুকে, নয়ন, হ্যাঁ বলো। সবাইকে নিয়ে তোরা এখান থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে। হ্যাঁ বল, মাথা খারাপ তোর? তোকে একা রেখে আমি চলে যাব? বলতে বলতে সেও আটঘাট করে বন্ধুর পাশে বসলো। যা দেখে এতক্ষণের ক্ষিপ্ত সানাম চৌধুরী আকস্মিক বন্ধুর শার্টের কলার চেপে ধরে বলল, এত কথা বলছিস কেন তুই? বললাম না আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে চাই। তার থেকে আস্তে ধীরে নিজেকে ছাড়িয়ে নয়ন বলল, রিল্যাক্স ব্রো, কোথাও কিচ্ছু হয়নি। এত চিন্তা করছিস কেন তুই? মাথা ঠান্ডা কর সানাম। তোর জন্য একা একটা রিক্সা, তোর জন্য একা থাকাটা রিক্স বলে আমি যাচ্ছি না। তারপর বল কিভাবে কি হলো, আসল ঘটনা কি? আমাকে খুলে বল পুরো ঘটনা, আমি এখনো আয়ত্ত করতে পারছি না। ঘটনা কি? কথাটা শুনে সানাম চৌধুরীর মনে পড়ল আরও একবার পুরো ঘটনা। দপদপ করে মাথার রগগুলো ফুলে ফেপে উঠল। মুহূর্তে গর্জে উঠল ছেলেটা। এতক্ষণের চাপা ক্রোধ, হিংস্রতা এবার দানবের ন্যায় তার শরীরে ভর করল। চটজলদি প্যান্টের পেছনে গুজে রাখা পিস্তল বের করে হাতে নেয়। নয়ন কিছু বুঝে ওঠার আগেই দূরে থাকা নেড়ি কুকুরটাকে অজস্র গুলিতে ওর বুক ঝাঁঝরা করে দিল সানাম চৌধুরী। মুহূর্তে ঘেউ ঘেউ শব্দ করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে উঠল কুকুরটা। তরল তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আশেপাশের জায়গা জুড়ে।
যা দেখে পৈশাসিক আনন্দে হুহা করে হেসে উঠল সানাম চৌধুরী। নির্বিলি প্রকৃতির মাঝে কি ভয়ঙ্কর শোনালো সেই হাসির শব্দ। ত্রাসে থরথর করে কেঁপে উঠল দূরে দাঁড়িয়ে থাকা গাডরা সহ যুবক ছেলেপেলের দল। সানাম চৌধুরী নিজের হাসির মাঝেই আওড়ালো, ঠিক এইভাবে রাস্তার কুকুরটার মতো মারবো বুড়ো শুয়োরটাকে। ওরা আবার কলিজার দিকে হাত বাড়িয়েছে না? হ্যাঁ, ওর ছেলের জন্য তো রয়েছে। পুরো কথা না বলেই আবারও হেসে উঠল সানাম চৌধুরী। অস্বাভাবিক সানাম চৌধুরীকে তৎক্ষণাৎ ধরে ফেলল নয়ন। ব্যতিব্যস্ত কণ্ঠে তাড়া দিয়ে বলল, চল চল উঠি আমরা। সানাম এখান থেকে সানাম এখান থেকে এখন আমাদের যেতে হবে ভাই। পার্টি ক্লাবে যাই, সেখানে বসে বাকি কথা শুনি। সানাম চৌধুরী এক চুলও নড়ল না। ওর কথায় ভাবান্তর হলো না তার মধ্যে। যা দেখে নয়ন এক প্রকার জোর করে ছেলেটাকে টানতে টানতে গাড়িতে ওঠালো। কেননা অসম্ভব রকমের হিংস্র হয়ে আছে সানাম চৌধুরী। এখানে থাকলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। রাজনীতির পথে গায়ের জোরে থেকে বুদ্ধির জোরটাই বেশি ধারালো। আপাতত ছেলেটাকে শান্ত করা দরকার, খুব দরকার, নয়তো এ শহর আজ রক্তের স্রোত বইবে। দ্বিপহর লগ্নক্ষণ ইত্যবসরে গড়িয়েছে। চৌধুরী গৃহ এইক্ষণে নিষ্ক্রিয়ভাবে পৃথক্কর, নিঃসঙ্গ বৈকল্প। কোথাও কোনো অধ্যাবান নেই, সারা শব্দ নেই। এ যেন কোনো এক নির্জন আবাস। এরকম থাকার মোক্ষম একটি কারণও রয়েছে। গৃহের পুরুষের সদস্যগণের মধ্যে কেবল সালাম চৌধুরী ও রায়হান চৌধুরী দুই ভাই সবে নিজেদের কর্মস্থল থেকে ফিরেছেন। ওনারা দুই ভাই সাফ হয়ে কক্ষ বিশ্রাম করছেন। তাদের সেবায় অব্যাহত রয়েছে বাড়ির দুই গিন্নি। সানাম চৌধুরী ও পরশ এখনও বহির্ভাগ থেকে গৃহে ফেরেনি ভার্সিটি থেকে পায়েল মেয়েটাও। বাকি মেয়ে সদস্যগণের মধ্যে কেবল বাড়িতে রাত্রিপ্রিয়া ও তানহা। ওরা দুজন নিজেদের কক্ষে, তাই এই সময়টাই সবাই সবার মতো চুপচাপ নিজ কর্মে লিপ্ত। কিয়ৎক্ষণ পর গৃহের এই অদৃশ্য নীরবতাকে ডিঙিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরল পায়েল। এসে ফ্রেশ হয়ে নিল ও পর মুহূর্তেই কোনো এক দরকারি কাজে খোঁজ করল ছোট বোন পরশকে। বোন কলেজ থেকে ফিরল কিনা দেখার জন্য ততস্ত্র পায়ে তার কক্ষে প্রবেশ করল পায়েল। কক্ষ ফাঁকা, কোথাও কেউ নেই। তার মানে মেয়েটা এখনও ফিরেনি। পায়েল কাঙ্ক্ষিত মানুষটাকে না পেয়ে হতাশ হলো। অবলীলায় একবার ঘড়িতে সময়ও দেখে নিল। এখন সময় 2:30। এখনই হয়তো পরশ ফিরবে। তাই ও আর নিজের রুমে না গিয়ে পরশের রুমেই বসে অপেক্ষা করতে লাগলো বোনের। তন্মধ্যে একবার অহেতুক পুরো কক্ষে চোখ বোলালো পায়েল। বোনের রুমটা অনেকটাই অগোছালো লাগছে আজ। কাজের খালা বা অন্য কেউই বোধহয় আজ এই রুমে আসেনি। আসলে এরকমটা থাকতো না। পায়েল স্বভাবতই বেশ গোছগাছ ধরনের মেয়ে। কোনো কিছু অগোছালো, এলোমেলো, অপরিচ্ছন্ন তার চক্ষু কাটা। তার সব কিছুই পরিপাটি, ঝকঝকে তকতকে জিনিস প্রয়োজন। কীর্ত ও আর অহেতুক বসে না থেকে নিজের বোনের রুমটা গোছগাছ জন্য কাজ শুরু করলো। বিছানা আলমারি গুছিয়ে বুক স্টলের বইগুলো ঝাড়ামোছা করতে করতে হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে বইয়ের ভাঁজ থেকে বেরিয়ে আসলো কিছু প্যাকিং করা মেডিকেল কাগজপত্র। মেডিকেলের ফাইল দেখে আগ্রহ বাড়ল ওর। কিসের কাগজ এখানে, কার এগুলো? সেসব দেখার জন্য প্যাকিং বাক্স খুলে রিপোর্টগুলো বের করতেই তার হাতে পায়ে মৃদু কম্পন শুরু হলো। আরে, এগুলো তো কারো প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট। তাহলে এগুলো পরশের রুমে কেন? অজানা শঙ্কা ভীতিগ্রস্ত নয়নে মেয়েটা কাঁপা কাঁপা হাতে ছিঁড়ে ফেললো পুরো প্যাকেট। মুহূর্তে উন্মুক্ত হয়ে আসলো এতদিনের আড়ালে রাখা কিছু সত্য। রিপোর্টের প্রেগনেন্সির স্থানে আরোহী আঞ্জুম পরশ। নামখানা দেখেই পায়েলের মাথায় চক্কর দিল। মাথাটা যেন ভৌ ভৌ করে ঘুরছে। তাদের অবিবাহিত ছোট্ট বোনটা মা হতে চলেছে। হোয়াট? তার বোন মানে পরশ? তাদের পরশ প্রেগনেন্ট? কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? নিজের চোখের ভুল ভ্রম ভেবে মেয়েটা মুহূর্তেই উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো রাত্রিপ্রিয়াকে। রাত্রি, এই রাত্রি, কোথায় তুই? জলদি এদিকে আয় তো। কক্ষ জুড়ে দোনামোনা ধ্যানগ্রস্ত অবস্থায় পায়চারি করছে রাত্রিপ্রিয়া। সে সময় সানাম চৌধুরীর সাথে মুঠোফোনে আলাপের পর থেকেই মেয়েটার মস্তিষ্কের সবটা জুড়ে বিচরণ তার নেতা সাহেবের। একই সাথে পাল্লা দিয়ে অন্তঃস্থানে বেড়েছে ছটফটানি, অস্থিরতা। মানুষটা যে স্বাভাবিক নেই, কিছু একটা হয়েছে তার। সেটা সে তৎক্ষণাৎ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে। কি হয়েছে লুইটার? উনি কি পরশের ব্যাপারটার সবটাই জেনে গেছে, নাকি রাজনৈতিক কোনো ঝামেলা?
এককভাবে নানাবিধ ভাবনা কারণ হিসেবে নিজের সাথে মত বিনিময় তথা বোঝাপড়া করতে চাইছে রাত্রিপ্রিয়া। আজ করতে চাইছে যথাযথ মানুষটার প্রবহন। এরই মধ্যে তাকে ক্রমাগত বিরতিহীনভাবে ডাকছে পায়েল। ওর ডাকে নিজের ভাবনার রাজ্য থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসলো মেয়েটা। পায়েলের শব্দধ্বনি অনুসরণ করে তড়িৎগামী কদমে সেদিকে এগিয়ে গেল। অধীর আগ্রহে জানতে চাইল, আপু এতবার ডাকছো যে? পায়েল অবিন্যস্ত তড়িৎ কম্পিত হাতে রাত্রিপ্রিয়ার দিকে বাড়িয়ে দেয় অকল্পনীয় কিছু রিপোর্ট। এরপর আবেগ কম্পিত কণ্ঠে শোধালো, দেখ তো, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? রাত্রিপ্রিয়া কিছু বুঝতে না পারার ভঙ্গিতে জিজ্ঞেস করল, কি এগুলো, কি দেখবো? তোর হাতেই তো আছে, দেখে নে। পর মুহূর্তে আগ্রহ নিয়ে কাগজগুলোর দিকে দৃষ্টি রাখতেই রাত্রিপ্রিয়ার মুখভঙ্গিমা পাল্টে গেল। আবির্ভাব জুড়ে নামল ঘন আধার। বক্ষস্থল থেকে চিরে বেরিয়ে আসলো পৃথু দীর্ঘশ্বাস। নিশার হয়ে কেবল দাঁড়িয়ে রইল সে। মেয়েটাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকে তাড়া দিয়ে পায়েল বলল, কি হলো তোর? কিছু বলছিস না যে? কি বলবো? মেয়েটার নির্বোধের মতো পাল্টা প্রশ্ন শুনে বিরক্ত হলো পায়েল। বলল, কিছু দেখছিস? হ্যাঁ। তার মানে এটা সত্যি? আমি ভুল নই? হ্যাঁ সত্যি। যা শুনে তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল পায়েল। বিস্ময়করতা নিয়ে জানতে চাইল, তুই আগে থেকে জানতি? কিছুদিন আগে শুনতে পেয়েছি। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব রাত্রে? আমাদের পরশ। মুখবাক্য অসম্পূর্ণ রেখেই তাকে থামিয়ে দিল রাত্রিপ্রিয়া। সতর্ক চোখে একবার আশপাশ পর্যবেক্ষণ করে হাতের রিপোর্টটা সাবধানতা অবলম্বন করে লুকিয়ে ফেলল। বলল, আস্তে কথা বলো আপু, কেউ শুনে ফেলবে। ফাঁকা ঢোক গেল পায়েল। অগতি নিরধার স্বরধ্বনিতে জানতে চাইল, ভাইয়া জানে এসব? জানে। তোমরা সবাই তো দেখছি সব কিছুই জানো, শুধুমাত্র আমিই কিছু জানি না। এসব কি করে হলো আমি তো বুঝতে পারছি না রাত্রি। আপু তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা তেমনটা নয়। এই বিষয়টা বড্ড জটিল। আমি সানাম ভাই ছাড়াই এখনো বাসার কেউ এসব টের পায়নি। আর পরশ পরশ সেও এইসব কতিপয় অংশ স্বীকার করছে না। আপাতত উনি আমাকে কাউকে কিছুটি বলতে বারণ করেছেন। কিছুক্ষণ পূর্বে বড় আপার জোরালো তেজস্বী আধ্যবান শুনে হুড়মুড়িয়ে ছুটে আসে তানহা। তার মুখভঙ্গিমা বেশ হাসি হাসি। বড় আপাকে দেখে চঞ্চল মেয়েটা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে জানতে চাইল, তুমি কখন ফিরলে আপা? মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠল পায়েল। এতক্ষণের দুঃসংবাদ পরিণত হয়েছে ক্রোধে। সে তানহাকে অহেতুক ধমক দিয়ে বলল, তোকে বলতে হবে? আপার থেকে অনাদৃত ধমক খেয়ে এতক্ষণের হাসি মুখটা চুপসে গেল ছোট্ট কিশোরী মেয়েটার। বড় আপা তাকে ভীষণ স্নেহ করে, ভালোবাসে। অনাকাঙ্ক্ষিতভাবে আপার ধমকটি মানতে পারল না মেয়েটা। সে তৎক্ষণাৎ মুখমণ্ডল আধার করে জানতে চাইল, আমার সাথে এভাবে কথা বলছো কেন বড় আপা? আমি কি করেছি? যা শুনে পায়েল মেয়েটা আগের ন্যায় কর্কশ ধ্বনিতে শোধালো, কানের কাছে এসে এত বকবক করছিস কেন তুই? তোকে আমি ডেকেছি হুটহাট বড়দের কথার মাঝে ঢ্যাং ঢ্যাং করে চলে আসা? আজকাল দেখছি সামান্য ভদ্রতাটুকু তোদের মধ্যে নেই। আপার রুষ্ট কথা শুনে এবার মাথা নিচু করে কেঁদেই ফেলল তানহা। সে কি এমন করেছে যার জন্য আপা এভাবে তাকে বকছে? যা দেখে চটজলদি মেয়েটাকে কাছে টেনে নেয় রাত্রিপ্রিয়া। আস্তে ধীরে মাথায় হাত বুলিয়ে ফিসফিসিয়ে বোঝানোর ভঙ্গিতে বলল, হয়েছে কি বনু, বড় আপা একটা সিক্রেট কারণে খুব রেগে আছে, তাই ওনার মাথাটা ঠিক নেই। তুই মনে কষ্ট পাস না। আপা তো আমাদের সবাইকে খুব ভালোবাসে, এখন মাথা ঠিক নেই তাই এমন বকাঝকা করছে। রাত্রির কথা বেশ পছন্দ হলো তানহার। সে কান্না থামিয়ে আগ্রহ নিয়ে জানতে চাইল, কি সিক্রেট রাত আপু, যার জন্য আপা এত রেগে আছেন? এসব বড়দের কথা বনু, এগুলো তোর শুনতে হবে না। তুই এখান থেকে এখন যা, কিছুক্ষণের মধ্যেই তোর প্রাইভেট টিচার আসবে, তুই একটু পড়তে বস। তানহা আর কথা বাড়ালো না। চুপি স্বরে মুখ কালো করে নিজের রিডিং রুমে চলে গেল। বোনের এত বড় সত্যের মুখোমুখি হয়ে স্তব্ধ হয়ে বসে রইল পায়েল। তার পাশে অস্বাচ্ছন্দ্য অবস্থায় দাঁড়িয়ে রইল রাত্রিপ্রিয়া। সে কি করবে এখন বুঝে উঠতে পারছে না। আপার কাছে দাঁড়িয়ে থাকবে নাকি নিজের কক্ষে চলে যাবে। রাত্রি যখন দোনামোনা অবস্থায় ভুগছিল ঠিক সেই সময়ে অচৈতন্য নিশ্চল অবস্থায় কক্ষের ভিড়ানো দৌড় খুলে ভেতরে প্রবেশ করল পরশ। নিজের কক্ষে অপ্রত্যাশিতভাবে আপা ও রাত্রিপ্রিয়াকে দেখে ভীষণ ঘাবড়ে যায় মেয়েটা। কিছু বোঝার আগেই তার গালে সশব্দে পড়ল দুটো থাপ্পড়। তাকে মেরেছে বড় আপা। গালে হাত দিয়ে ভাবছে পরশ ওনারা কি সব কিছু জেনে ফেলেছে। তন্মধ্যে পায়েল কর্কশ গলায় গর্জে উঠল,
এসব কি? পরশ ভীত কণ্ঠে শোধালো। সব বড় আপা। তুই কিছু জানিস না? এখন ন্যাকামি করছিস? হ্যাঁ, ন্যাকামি। এই যে এসব। বলতে বলতে পায়েল এতক্ষণে লুকিয়ে রাখা রিপোর্টগুলো পুনরায় বের করে ছুঁড়ে মারে বোনের গায়ে, যা থেকে হুট করে মলির মুখে হাসল পরশ। বোনের দিকে তাকিয়ে তার ছিলে স্বরে বলে উঠল, এসব এসব ভালোবাসার প্রতিদান আপা। ভালোবাসার কলঙ্ক বুঝি আজ আমার বোনের সায়া গায়ে? বোনের ব্যঙ্গ করা বাক্য শুনে সাথে সাথে মাথা নিচু করে নিল পরশ, যা দেখে পায়েল আরেক দফা ক্রোধদীপ্ত অচৈতন্য ওর গালে চড় লাগালো। ঘৃণ বস্তুর ন্যায় প্রশ্ন ছুড়ল, বল, কার পাপ নিজের পেটে বাঁধিয়েছিস? তোর সে আশিকের নাম কি? নিস্তেজ শরীরে এতগুলো মারের ধকল সামলাতে না পেরে টলতে লাগলো পরশ। তৎক্ষণাৎ তাকে শক্ত হাতে ধরে ফেলে রাত্রিপ্রিয়া। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যেই ছিল সে। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে কয়েক মুহূর্ত লাগলো ওর। বুঝতে পেরেই পরশকে নিজের কাছে আড়াল করলো, পায়েলকে বাধা দিয়ে বলল, কি করছো আপু? মেয়েটা অসুস্থ। তুই চুপ কর রাত্রি। ওর তো মরে যাওয়া উচিত। ও কি আমাদের মান সম্মান একটুও রেখেছে? এই যে নিজের পেটে অন্যের পাপ বাঁধিয়েছে, যখন লোকে জানবে। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে পরশ আতঙ্কিত স্বরে বলে উঠল, অমন করে বলো না, অমন করে বলো না। আমার পেটে পাপ না, পাপ না, আমার বাচ্চাটা নিষ্পাপ। ও নিষ্পাপ, কিন্তু হায় আফসোস, পবিত্র হয়ে আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখবে না। পরশের কথা শুনে রাত্রিপ্রিয়া ও পায়েল একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। ওর কথার অর্থ বোধগম্য হয়নি ওদের। বুঝতে না পেরে দুজনেই সমস্বরে বলে উঠল। মানে? পরশ আর কথা লুকালো না, ভাঙা ভাঙা কণ্ঠে শোধালো, অনুরাগের ছোঁয়াতে, প্রণয়ের বাঁধনে বক্ষস্থলে বেঁধেছিলাম একজনকে। এরপর এরপর আমি ভুলে গেলাম গোটা দুনিয়া, পরিবার, সমাজ, লোকচক্ষু সবাইকে উপেক্ষা করে আমি তার হাত চেয়েছিলাম। নিজের থেকে বেশি বিশ্বাস ভরসা করেছিলাম তাকে। তাকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরতে গোপনে বিয়ে করেছিলাম তাকে। যেন আপা, এরপরও মানুষটা আমার হয়েও হইল না। আসলে মানুষটা কখনো আমার ছিল না। উনি আমার সাথে এতদিন প্রতারণা করেছিল, মিছে মিছে ভালোবাসা মায়া দেখিয়ে উসুল করে নিয়েছিল নিজের উদ্দেশ্য। আপা, উনি আমাকে ধোঁকা দিয়েছে, খুব বিশ্রীভাবে আমাকে ঠকিয়েছে, এতটা বাজেভাবে আমাকে ভেঙে চুরে দিয়েছে যে আমার অবশিষ্ট আর কিছুই রইল না। এই আমি ভাঙাচোরা মানুষটার ছাড়া অঙ্গ এক কলঙ্কের দাগ, যন্ত্রণা আমার যে দম আটকে আসছে আপা। এই দেখো আমার শ্বাস আটকে আসছে, মনে হচ্ছে মৃত্যুরা আমায় হাতছানি দিয়ে বারংবার ডাকছে। কথা বলতে বলতে অস্থির হয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে পরশ। সম্মুখে বোনের এমন মর্মান্তিক দৃশ্য দেখে কেঁদে উঠল ওরা দুজন। বোনের কষ্ট দেখে নিজের এতক্ষণে সকল রাগ ক্ষোভ ভুলে গেল পায়েল। দ্রুত বোনকে নিজের বক্ষস্থলে আগলে নিয়ে কান্নারত অবস্থায় বোনের মাথায় হাত রেখে আফসোস নিয়ে শোধালো, এটা তুই কি করলি পরশ? কি করলি? কিভাবে এত বড় ভুল সিদ্ধান্ত নিলি তুই? এত বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কি আমাদের কথা একবারও তোর মনে পড়েনি? এখন এই বাচ্চাটার কি হবে? এটা ফেলে দিব, ফেলে দিব? আমার ভালোবাসার ঠাই ভাবে ভাবে ডাস্টবিনে। তুমি প্লিজ আমাকে কিছু বলো না, ওরা চালা আমাকে মেরেই ফেলবে। আমি বাঁচতে চাই আপা, বাঁচতে চাই। জড়ানো কণ্ঠে বিড়বিড় করতে করতে জ্ঞান হারালো পরশ। ওকে শক্তভাবে ধরে রাখলো পায়েল। এর মধ্যে সেখানে উপস্থিত হলো তানিয়া চৌধুরী। অনাকাঙ্ক্ষিতভাবে ছোট মেয়েকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে উঠল মা। অস্থির চিত্তে মেয়ের গাল ছুঁয়ে বারবার জানতে চাইল, ও পরশ, ও পরশ, তোর কি হয়েছে মা? ও পায়েল, আমার মেয়েটার কি হলো? কি হলো আমার মেয়েটার? ওনার চিৎকার কান্নাকাটির শব্দ শুনে হন্তদন্ত পায়ে ছুটে আসলো সালাম চৌধুরী, আনোয়ার চৌধুরী সহ বাড়ির সকলে। বিপর্যস্ত অবস্থায় মেয়েটাকে নিস্তেজ রক্তশূন্যভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় সালাম চৌধুরী সহ সকলে। সবার চোখে মুখে একই প্রশ্ন, কি হয়েছে ওর? সালাম চৌধুরী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কল করলো ওনাদের পারিবারিক ডক্টর শরীফুল ইসলামকে। বাকিরা সবাই পরশকে হাতে হাতে ধরে শুয়ে দিল বেডে। মুহূর্তেই একটা জটলা বেঁধে গেল। রোকসানা চৌধুরী ও তানহা বারংবার পানি ছিটিয়ে দিচ্ছে পরশের চোখে মুখে।
পায়েল হাত পা ডলে দিচ্ছে। ইতিমধ্যে মেয়েটার হাত পা ঠান্ডা হয়ে গেছে, যা দেখে আরও আকুলি বিকলি করে কাঁদছে মা। রাত্রে প্রিয়া কী করবে? উপায়ন্তর না পেয়ে ছুটে গেল নিজের কক্ষে। এখানে উপস্থিত সবাই থাকলেও সানাম চৌধুরী অনুপস্থিত। তাকে সংবাদ দেওয়া খুব জরুরি। মামা ডক্টরকে ফোন করেছে। উনি এসে যদি সবাইকে সব কিছু বলে দেয়, সর্বনাশ হয়ে যাবে। এতক্ষণ লঙ্কাকাণ্ড বাঁধানো লোকগুলোও মুখ ফিরিয়ে নেবে মেয়েটার থেকে। চিন্তিত ভঙ্গিতে নিজের কক্ষের কাছাকাছি আসতেই কয়েক সেকেন্ডের জন্য চঞ্চল পা থেমে গেল রাত্রিপ্রিয়ার। ভেতরে ড্রেসিং টেবিলের সামনে উদাম শরীরে দাঁড়িয়ে আছে সানাম চৌধুরী। তাওয়াল দিয়ে ধীরে সুস্থে গা মুছছে। দেখেই মনে হচ্ছে এইমাত্র গোসল করে এসেছে। আকস্মিকভাবে মানুষটাকে দেখে ভড়কে গেল ও। মস্তিষ্ক জানতে চাইল, কখন আসলেন? আমায় ডাকলেন না কেন? এই তো কিয়ৎক্ষণ পূর্বেই চৌধুরী নিবাসে আবির্ভূত হয়েছেন মন্ত্রী সানাম চৌধুরী। রোজকার মতো এসেই অদ্য আজ আর কাউকে সমাচার নিক্ষেপণে অনুসন্ধান করেননি সে। সরাসরি নিঃশব্দে অঙ্ক্রিয় নির্বাকারে পদচারণ করেন স্বীয় কক্ষে। কক্ষে এসে সম্মোহিত স্ত্রীর উপস্থিতি না পেয়েও একটিবারের জন্য তাকে ক্রন্দন করেনি ছেলেটি। মানুষটার ভেতরে নেই কোনো অধীরতা উৎসাহ, যেন দুনিয়ার সব কিছুতেই তাহার অনীহা। কোনো দিকে ধ্যান জ্ঞান নেই। এই লগ্ন কক্ষে কেবল নিজেকে নিয়েই ব্যস্ত সানাম চৌধুরী। কক্ষে এসে স্নান করেছে। এখন আয়নার সামনে ঠায় দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সযত্নে ধীরে সুস্থে মাথার চুলগুলোতে তাওয়াল জ্বালাচ্ছে। এই তো তার পশ্চাৎ ভিমুখে বিস্ময়করতা নিয়ে দাঁড়িয়ে আছে রাত্রিপ্রিয়া। টের পেয়েও সেদিকে একটিবারের জন্য তাকায়নি সে। তাকালেই হয়তো দেখা যেত অভিমানী উদ্বিগ্ন নয়নে দাঁড়িয়ে আছে একটি মুখ। স্বামীর এরূপ আচরণে কিয়ৎক্ষণের জন্য আশ্চর্যান্বিত হয়ে যান ব্যগ্রতাগ্রস্ত রাত্রিপ্রিয়া। লোকটার এই স্বভাব, ভাবভঙ্গিমা, চালচলন বড়ই অদ্ভুত। এগুলো তো মানুষটার সাথে খাপছাড়া বেমানান। এই মুহূর্তে ওনার ভেতরে কী চলছে কিচ্ছুটি বুঝতে পারছে না রাত্রি। তার মুখভঙ্গিমা স্বাভাবিক, কিন্তু আচার আচরণ ভীষণ উদ্ভটে। পর মুহূর্তে ধৈর্যচ্যুতি ঘটে রাত্রিপ্রিয়া মেয়েটার। সে সানাম চৌধুরীর সম্মুখে এগোতে এগোতে শুধালো, কখন আসলেন? একটু আগেই। ওর দিকে না তাকিয়ে আয়নায় চোখ রেখে জবাব দিল সানাম চৌধুরী। তৎক্ষণাৎ ত্রস্ত পায়ে স্বামীর মুখোমুখি এসে আয়নার সামনে দাঁড়ায় রাত্রিপ্রিয়া। নেতা সাহেবের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। এরপর ভ্রু উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করল, আমায় ডাকলেন না কেন? তুমি ব্যস্ত ছিলে। আপনাকে বলছে কেউ? বুঝেছি। আচ্ছা, বুঝলাম, ভালো কথা। তাহলে আপনি এখন এইখানে দাঁড়িয়ে কেন? সানাম চৌধুরী এতক্ষণে মাথায় তাওয়াল চালানোর হাতখানা থামায়। গভীর দৃষ্টিতে তাকালো প্রিয়তমা স্ত্রীর মুখপানে। এরপর ওর কথা বোঝো না বোঝার ভঙ্গিতে জিজ্ঞেস করল, তাহলে কই যাব আমি? স্বামীর এরকম হেয়ালিমূলক আচরণ দেখে ধৈর্য শূন্য হয়ে পড়ে রাত্রিপ্রিয়া। পর মুহূর্তেই সন্দিহান কণ্ঠে শোধালো, কি আশ্চর্য, আমাদের চিৎকার চেঁচামেচি, মামুনির কান্নার শব্দ আপনি কিচ্ছুটি শুনতে পাননি? শুনেছি তো। তাহলে আপনি ওখানে যাননি কেন? আমি গিয়ে কি করব? আশ্চর্য, আপনি জানেন না কি করবেন? না। পরশ জ্ঞান হারিয়েছে। ছোট্ট করে জবাব দিল সানাম চৌধুরী। যেন এমনটাই হওয়ার কথা সে জানত। এমন একটা ভাব করল। রাত্রিপ্রিয়া স্বামীর কাছ থেকে যথার্থ উত্তর না পেয়ে হতবাক, বাক্যহারা। এত বড় একটা খবর জানালো সে, অথচ মানুষটা তার কথা গায়েই মাখল না। এই তো মানুষটা এখন কায়দা করে নিজের চুলগুলো পরিপাটি করছে চিরুনি জ্বালিয়ে। স্বামীর হাবভাব কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল রাত্রিপ্রিয়া। এর মধ্যে নিজেকেও যথাযথ স্বাভাবিক করল। কোমল কণ্ঠে জানতে চাইল, নেতা সাহেব, কি হয়েছে আপনার? কোথাও কিছু হয়নি, তুমি কিছু বলবে? স্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে জবাব দিল সানাম চৌধুরী। যা শুনে পুনরায় আবার উত্তেজিত হয়ে পড়ল রাত্রি। জানালো, মামা ডক্টরকে কল দিয়েছে, ডক্টর আঙ্কেল আসছে বাড়িতে। তাহলে তো ভালোই হয়েছে। এতটুকুতে তুমি এত হাইপার হয়ে আছো কেন? হব না। উনি যদি এসে সবাইকে সবটা বলে দেয়, তখন কি হবে? এটা কি নিজের মধ্যে সারা জীবন লুকিয়ে রাখার মতো কোনো জিনিস রাত্রিপ্রিয়া? একসময় তো ওরা জানবেই, তাই না? তবুও। তাকে থামিয়ে সানাম চৌধুরী শান্ত কণ্ঠে মেয়েটাকে বোঝানোর ভঙ্গিতে বলল, হুম, বিষয়টি পরিবারের থেকে এখন যত লুকিয়ে রাখতে যাবে ততটাই বাইরের লোকদের জানার সম্ভাবনা থাকবে। এর থেকে বরং ওরাই জানুক। যত দ্রুত জানবে সমস্যাটা তত দ্রুতই কমবে। তাছাড়া পরশ ওদের মেয়ে, বাবা মায়ের সন্তানের ভালো মন্দ জানার অধিকার আছে সবার আগে।
এই মুহূর্তে ডক্টর আসাটা খুব প্রয়োজন রাত। কেননা তুমি আমি গিয়ে যদি হুট করে ওদের এমন একটা খবর দেই, ওরা কিন্তু উল্টো আমাদের ওপর রিয়্যাক্ট করবে, বিশ্বাস করতে চাইবে না। শত হোক বাবা মা তো। মেয়ের এত বড় একটা দুঃসংবাদ নিশ্চয়ই তাদের জন্য সুখকর নয়। দেখলে না সেদিন আম্মু কি করলো। এবার ডক্টর আসুক, উনিই জানাক সবটা। ওনার কথা নিশ্চয়ই আর অবিশ্বাস করবে না ওরা।